আসসালামু আলাইকুম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে কলেজ শাখার মনোবিজ্ঞানের ছাত্রীদের সুস্বাগত। তোমরা জানো আমাদের টঙ্গী পাইলটে অনলাইন ক্লাস সুনির্দিষ্ট রুটিন অনুযায়ী পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মনোবিজ্ঞান ক্লাস নেব। আজকে তোমাদের সাথে আমার ক্লাস হলো তৃতীয় ক্লাস। তার আগে একটু জেনে নেই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কি ভালো নেই? ভালো আছো? হ্যাঁ, তোমরাও ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তাহলে তোমরা আমি কি পড়াচ্ছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি মনোবিজ্ঞানের তৃতীয় অধ্যায় পড়াচ্ছিলাম, প্রথম পত্রে। আমি বইটা দেখাচ্ছি, দেখো। এই যে মনোবিজ্ঞান যোগেন্দ্র স্যারের বইটা, তোমরা 78 পৃষ্ঠা বের করো এবং বই কলম এটা নিয়ে বসে যাও। তো আমি যা পড়াচ্ছিলাম সেই পূর্বের ক্লাসে যা পড়িয়েছি সেটা আমি বলছি। দেখো, স্নায়ুতন্ত্র পড়িয়েছিলাম তোমাদের। স্নায়ুতন্ত্রের মৌলিক একক হলো নিউরন। নিউরনের গঠন আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছি। এখন আজকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখো তো, এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের চিত্র? এটা একটা নিউরনের চিত্র। আর এই পাশে আমি চিত্র দিয়েছি, এটা কি? নিউরনের শ্রেণী বিভাগ। তো এটা তোমাদের গত ক্লাসে আমি দিয়েছি, তারপরেও আমি একটু বলে নিলাম মনে করার জন্য। আর এর পাশাপাশি তোমাদের আমি স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগটা পড়িয়েছি। সেই স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগটা আবার একটু মনে করিয়ে দিচ্ছি, কারণ এটা যদি তোমরা মনে না থাকে তাহলে তোমরা আজকের ক্লাসটা ধরতে পারবে না। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রথম দিকেই বলেছি যে মনোবিজ্ঞান পড়ে আমরা আমাদের সম্পর্কে জানতে পারবো। তো সেটাই দেখো, আজকেও আমরা ঠিক আমাদের মতো আমাদেরকে নিয়েই এই বিষয়টা এবং সেটা আমরা জানবো। তো স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয়। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মেরুরজ্জু এবং মস্তিষ্ক। মস্তিষ্কটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে বলেছিলাম, সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো আমরা আজকে এই স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে মেরুরজ্জু, এই মেরুরজ্জুটা আমি পড়বো। তো মেরুরজ্জুটা কি সেটা বা এর অবস্থান কোথায় সেই জিনিসটা নিশ্চয়ই তোমরা এখন জানো না যে এটা আবার কোথায় ম্যাম। হ্যাঁ, এটা আমাদের দেহেই আছে, যে কোনো প্রাণীর দেহেই মেরুরজ্জু রয়েছে। তো মেরুরজ্জুর অবস্থান কোথায়? মেরুরজ্জুর অবস্থান হলো মেরুদণ্ডে। আচ্ছা, তো মেরুদণ্ড কোনটা? আমাদের তো শরীরে অনেকগুলো অর্গান আছে, তাই না? তাহলে সেই অর্গানগুলোর মধ্যে মেরুদণ্ড কোনটা? এটা তো আমার একটা হাত, এটা আমার একটা হাত, এটা নাক, এটা চোখ, এরকম অঙ্গ। তাহলে মেরুদণ্ড কোনটা? মেরুদণ্ড নিশ্চয়ই চিনো তোমরা। আচ্ছা, আমি তোমাদেরকে এই মেরুদণ্ডটা, যে মেরুর যে দণ্ডের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে মোট 5টি ভাগে ভাগ করেছে। আর আমাদের এই 5টি অঞ্চলে মোট 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। তো মেরুদণ্ডকে যে 5টি ভাগে ভাগ করেছে, আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আমাদের ছোট্ট সোনামণি একজন আছে আমাদের মাঝে, আমি ওকে নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো ওর নাম হচ্ছে নাইফ। তো নাইফকে আমি ডেকে নিচ্ছি। আমি নাইফকে দিয়ে তোমাদেরকে একটু, নাইফ চলে আসো বাবা। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ, নাইফ খুব ভালো ছেলে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো, ও একজন মানুষ। আমরা মানুষের নিয়েই তো আলোচনা করছি। তাহলে এটা হলো কি? আমাদের মাথা। আচ্ছা নাইফ বাবা, তুমি একটু একটু পিছনে একটু ঘুরো। আচ্ছা দেখো, এটা হলো মাথা। মাথার এই অংশটা, এটা হলো আমাদের ঘাড়, তাই না? আমাদের ঘাড়। এই ঘাড়ের থেকে, এখান থেকে শুরু করে আমাদের পিঠ বরাবর যে হাড়টা গিয়েছে এবং পুচ্ছদেশ পর্যন্ত, এইটাকে বলা হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ড তো সবগুলো প্রাণীরই আছে, সবারই আছে, মাছের আছে, মানুষের আছে।
তো সবচেয়ে উন্নত জাতি কে? সবচেয়ে উন্নত হলাম আমরা মানুষ। তা আমাদের এটাকে কি বলা হয়? গ্রীবাদেশীয় থেকে পুচ্ছদেশীয় পর্যন্ত যে হাড়ের যে এটা, সেটাকে বলা হচ্ছে মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডের ভিতরে একটা ফাঁপা নলের মতো আছে, সেটার ভিতরেই হলো মেরুরজ্জুর অবস্থান। বুঝতে পেরেছো? নাই বাবা, একটু এর পাশে দাঁড়াও। এই মেরুরজ্জুটা কোথায় অবস্থিত তাহলে? মেরুরজ্জুটা হলো আমাদের এই মেরুদণ্ডের মধ্যে অবস্থিত, এই মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। তা এখন এই মেরুদণ্ডটাকে মোট 5টি ভাগে ভাগ করেছে। আমি একটু সেই অঞ্চলগুলোকে একটু আগে এখানে দেখাচ্ছি আমি নাফিওকে নিয়ে। দেখো, এই অঞ্চলটাকে বলা হয়েছে গ্রীবাদেশীয়, গ্রীবাদেশীয় অঞ্চল। এবং প্রত্যেকটা মোট এই মেরুদণ্ডের মধ্যে মোট 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। কি বললাম? 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। এই মেরু স্নায়ুগুলো মানে সমানে সমান দুই দিকে, এদিকে যেমন একটা গিয়েছে, এদিকেও তেমন একটা গিয়েছে, মানে জোড়ায় জোড়ায় গিয়েছে। এই মোট হলো 31 জোড়া মেরু স্নায়ু আমাদের মেরুদণ্ডের মধ্যে আছে। তো কারণ আমাদের যদি দ্বিধা বিভক্ত করা হয়, এই পাশেও যা আছে এই পাশেও তা আছে, আমরা একটা মানুষের সম্পূর্ণ ভাগ করতে গেলে এই পাশেও যা আছে এই পাশেও তা আছে, তাহলে এই জোড়ায় জোড়ায় মেরু স্নায়ুটা অবস্থিত। মেরুদণ্ডটাকে যে 5টা অঞ্চলে ভাগ করেছে সেটা একটু দেখে নাও। এই অংশটাকে বলা হচ্ছে গ্রীবাদেশীয়। এই গ্রীবাদেশীয় অঞ্চলে মোট 8 জোড়া মেরু স্নায়ু আছে। আচ্ছা, আমি তারপরে আবার দেখাচ্ছি। গ্রীবার পরে যে অংশটা, এটাকে বলা হচ্ছে তোমার বক্ষদেশীয়। এই গ্রীবাদেশীয় অঞ্চলে পরে এই অংশটাকে কি বলা হচ্ছে? বক্ষ। আমাদের বুকের থেকে বলা হচ্ছে বক্ষদেশীয়। এই বক্ষদেশীয় মোট মেরু স্নায়ু আছে 12 জোড়া। তাহলে গ্রীবাদেশীয় এটা হলো আমাদের বক্ষদেশীয় 12 জোড়া। বক্ষদেশীয়র পরে হলো আমাদের কোটিদেশীয়। অনেক সময় আমরা কথা বলি, তোর কিন্তু কোট্টার হাড্ডিটা ভেঙে দেবো। কোট্টা মানে কি? কোমরের এই অঞ্চলের এই অংশের যে স্নায়ুটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে কোটিদেশীয়। তো কোটিদেশীয় মোট কয় জোড়া আছে? 5 জোড়া মেরু স্নায়ু আছে। কোটিদেশীয়র পরে হলো যে এই অংশটার নাম হলো নিম্নদেশীয়। তো নিম্নদেশীয়তে 5 জোড়া মেরু স্নায়ু রয়েছে। আর সব শেষে মেরুদণ্ডের একদম লাস্টে সেটাকে বলা হচ্ছে পুচ্ছদেশীয়। পুচ্ছদেশীয় মোট 1 জোড়া মেরু স্নায়ু আছে। তাহলে দেখো, আমি ওকে দেখে নাইফকে দিয়ে আমি দেখাচ্ছি। এই মস্তিষ্কের পরে এই অংশটা, এটা হলো আমার গ্রীবাদেশীয়। তারপরে 5টা অঞ্চলের নাম আগে তোমরা শিখো। 1 গ্রীবাদেশীয়, 2 বক্ষদেশীয়, 3 কোটিদেশীয়, তারপরে 4 নিম্নদেশীয়, 5 পুচ্ছদেশীয়। তাহলে এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডটাকে আমরা মোট কয় ভাগে ভাগ করলাম? 5 ভাগে ভাগ করলাম। আচ্ছা, এখন এটা তোমাদেরকে বোঝানোর আগে আমি নাইফকে একটু বিদায় দিতে চাই। নাইফ, হ্যাঁ বাবা, কেমন লেগেছে? ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। তো সবাইকে একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে এই এখন মেরু স্নায়ুটা বোঝানোর জন্য আমি দেখো এটা একটু বোঝাই। তোমরা বইটা খুলো, আমি পড়বো। তোমরা এই খুলো, আমি আসছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তো বইটা বের করেছো? 78 পৃষ্ঠা বের করতে বলেছি। তো আমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়ছি, তোমরা একটু দেখো বইটা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র 2টি অংশ নিয়ে গঠিত। একটা হলো মেরুরজ্জু, যেটা আমি পড়াবো, মেরুরজ্জু, আর হলো মেরুরজ্জু আর আমাদের এই মস্তিষ্ক। এই মস্তিষ্ক এবং মেরুরজ্জু এই 2টি অংশ নিয়ে হলো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তো আমি মেরুরজ্জুটা পড়ছি, এটা একটু দেখো। মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের ও সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সবচেয়ে নিচের এবং সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ হচ্ছে মেরুরজ্জু। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত, যেটা তোমাদের আগেই বলেছি। আমি একটু দেখালাম যে মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জুর অবস্থান। মেরুদণ্ড বহিঃগহ্বরে একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত।
আচ্ছা, মেরুদণ্ড বহিঃগহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। এটা কতটুকু অংশ বিস্তৃত সেটা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। এরপরে দেখো যে মেরুদণ্ড মোট 33 বা 34টি কশেরুকা নিয়ে মেরুদণ্ড গঠিত। কশেরুকাগুলো ছিদ্র বিশিষ্ট এবং একটি অপরটির উপর সজ্জিত, ফলে মেরুদণ্ডের মাঝখানে একটা নিরবচ্ছিন্ন ছিদ্র বা নালিকার সৃষ্টি হয়। এই নালিকাটির ভিতরেই মেরুরজ্জু রয়েছে। মেরুরজ্জু সাধারণত দৈর্ঘ্যে প্রায় 17 বা 18 ইঞ্চি হয়। লাইনটা দাগ দাও, মেরুরজ্জুর দৈর্ঘ্য কত? 17 বা 18 ইঞ্চি। আচ্ছা, এখন এই যে আরেকটা আসছে যে মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা কয়টি? মেরুদণ্ডে মোট কশেরুকা হলো 33 বা 34টি কশেরুকা আছে। এখন কশেরুকাটা কি এটা তো তোমরা জানো না, যেটা তো ম্যাম আমি চিনি না। দেখো কশেরুকা কাকে বলা হয় এটা বোঝানোর জন্য আমি তোমাদের কোরবানির মাংস খেয়েছিলাম, সেই মাংস থেকে আমি হাড় রেখেছি। এটা মেরুদণ্ডের একটা হাড়, দেখতে পাচ্ছ? এটা আরেকটা হাড়। এটাকে বলা হয় একটা কশেরুকা, এটা একটা কশেরুকা। তাহলে এক একটা পার্টটাকে বলা হচ্ছে কশেরুকা। এরকম মোট কয়টি কশেরুকা নিয়ে মেরুদণ্ড গঠিত? 33 বা 34টি কশেরুকা নিয়ে মেরুদণ্ড গঠিত। এখন এই মেরুদণ্ডটা কেমন হয় দেখো, আমি মাছ খেয়েছি, দেখো মাছের মেরুদণ্ডের এরকম লম্বা কাঁটাটা দেখতে পাও। মাছের মেরুদণ্ডের এখানে 2টা কশেরুকা আছে, কিন্তু কশেরুকা দুটো লাগানো। এইটা একটা মেরুদণ্ডের 2টো কশেরুকা মাত্র আমি নিয়েছি। এটাই হলো মেরুদণ্ড। এটা কার? এটা মাছের, একটা মাছের মেরুদণ্ড। এই দেখো মেরুদণ্ডের মধ্যে কশেরুকা গুলো কিভাবে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 3টি হাড়, 3টি কশেরুকা নিয়েছি। মাছের বড় একটা রুই মাছের মেরুদণ্ড, এটা একটা কশেরুকা, এরকম এটা কারটা, এটা আরেকটা, এরকম 3টি কশেরুকা দেখো কিভাবে থাকে। এই কশেরুকাটা এরকম নিলাম, তার উপরে দেখো এইভাবে তোমরা যখন মাছ খাও দেখবে, খেয়াল করবে, এইভাবে দেখবে। তাহলে এই যে দেখো এইভাবে তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে মোট 3টি কশেরুকা এখানে আছে। কয়টি কশেরুকা আছে এখানে? মোট 3টি কশেরুকা আছে। তাহলে এই 3টি কশেরুকা এইভাবে একটা একটা হাড় জোড়া হয়ে হয়ে মোট কয়টি? 33 বা 34টি কশেরুকা নিয়ে একটা মেরুদণ্ড তৈরি হয়েছে। এই মেরুদণ্ডের মাঝখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছিদ্র আছে। এটাতে তোমরা বুঝতে না পারলেও আমি এইটাকে দেখাচ্ছি। দেখো এই এটার মাঝখান দিয়ে দেখো, ওই দেখো ফাঁকা আছে, একটা ছিদ্র দেখতে পাচ্ছ, একটা ছিদ্র রয়েছে। এর মাঝখানেই কিন্তু মেরুরজ্জু অবস্থিত। এই দেখো প্রত্যেকটা কশেরুকার মাঝখান দিয়ে একটা ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো একটার পর একটাই হতে হতে এই ছিদ্রটা দেখো, এই ছিদ্রটার ভিতর দিয়ে আমাদের মেরুরজ্জুটা অবস্থিত। আর এখানে তোমাদের আরেকটু আমি প্র্যাকটিক্যালি একটা বিষয় বলে দিই। আমরা যখন বিভিন্ন কারণে আমাদের অপারেশন হয়, তাই না? অপারেশন হয়, তো অপারেশনে গেলে আমাদেরকে বলে যে ফুল অ্যানাস্থেসিয়া বা হাফ অ্যানাস্থেসিয়া, বিভিন্ন অপারেশনে অ্যানাস্থেসিয়া করতে হয়। তো অ্যানাস্থেসিয়াটা কিভাবে হয়? এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের ভিতরে দেখো, এই যে আমি দেখাচ্ছি, এই মেরুদণ্ডের ভিতরে হলো মেরুরজ্জুর অবস্থান। তো এই 2টা হাড়ের মাঝখান দিয়ে একটা সুই ঢুকিয়ে দিয়ে এখানে ওই ওষুধটা, মেডিসিনটা এটা পুশ করা হলে তখন এই মেরুরজ্জুটা কি হয়ে যায়, একদম যেমন যাদের সিজার হয়, বাচ্চা হয়, বা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়, বা নিম্নাংশের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে হাফ অ্যানাস্থেসিয়া করতে হয়। তখন আমাদের এই পিছনে মেরুদণ্ডের 2টা হাড়ের মাঝখান দিয়ে একটা অ্যানাস্থেসিয়া দেবে, এবং সেই লোকাল বলে অথবা লোকাল অ্যানাস্থেসিয়া বলে অনেকে মেডিকেল সায়েন্সে। তো এই মেডিসিনটা দেওয়া কত শক্তিশালী, মেডিসিনটা দেওয়ার সাথে সাথে এই একটা মানুষের এই অংশটা একদম অবশ হয়ে যায়। তখন তাকে কাটাছিড়া করলেও সে আর বুঝতে পারে না। তাহলে মেরুরজ্জুটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে আজকে দাঁড়িয়ে আছি, আমরা যে আজকে কথা বলছি, আমরা যে আজকে চলাফেরা করছি, এই যে যা কিছু করছি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে এই স্নায়ুতন্ত্র এবং এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি নিয়ে গঠিত আমি আবারও বলছি, মস্তিষ্ক এবং মেরুরজ্জু এই দুটো অংশ নিয়ে কিন্তু
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে আমি বললাম মেরুদণ্ডের কয়টা কশেরুকা নিয়ে গঠিত? 33 থেকে 34টি কশেরুকা নিয়ে গঠিত। আর মেরুদণ্ডের ভিতরে লম্বা একটা ফাঁপা নলের মতো তৈরি হয়, তার মধ্যেই হলো মেরু রজ্জু অবস্থিত। তো মেরুদণ্ড এটাকে 5টা অঞ্চলে ভাগ করেছি। এই অঞ্চলগুলো আমি আবারও বলে দিচ্ছি। অঞ্চলগুলোর নাম দেখো, আমি একটু অঞ্চলগুলোর নামটা বলে দিচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, 1 গ্রীবাদেশীয় অঞ্চলে স্নায়ুর সংখ্যা যে 8 জোড়া, গ্রীবাদেশীয় 8 জোড়া, বক্ষদেশীয় 12 জোড়া, কটিদেশীয় 5 জোড়া, নিম্নদেশীয় 5 জোড়া এবং উচ্চদেশীয় 1 জোড়া। তাহলে মোট হলো এই 31 জোড়া। মোট 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে আমাদের একটা মেরু রজ্জুর মধ্যে। তাহলে মেরু রজ্জুতে মোট কয় জোড়া মেরু স্নায়ু রয়েছে? মোট 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। আমি কিন্তু আগামী ক্লাসে এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন তোমাদের নৈর্ভিত্তিক এরকম আসবে। মেরুদণ্ডের কশেরুকার সংখ্যা কয়টি, বা মেরু স্নায়ু কয়টি কয়টি আসতে পারে, গ্রীবাদেশীয় কয়টি মেরু স্নায়ু আছে। তাহলে আমি যতটুকু পড়ালাম এর মাঝখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া তোমাদের খুব সহজ হবে। আমি আশা করি যে আমি এতটাই প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে তোমরা এটা সহজেই বুঝতে পারো, এই জন্যই আমি এতটা এভাবে পড়ালাম। তো তোমরা এটা পড়ে নিবা। দেখো, ঠিক আমি এই কথাগুলোই পড়ানো হয়ে গিয়েছে যে মেরুদণ্ডকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। দেখো এই বইয়ের ভিতরে 5টা অঞ্চলেরই আছে, এটা আছে। এবং চিত্রটা তোমাদেরকে মেরুদণ্ডের এই যে চিত্রটা দিয়েছে বইতে, দেখো তো এখানে আমি যা তোমাদের প্র্যাকটিক্যালি হাড়গুলো দেখালাম। এখানে কয়টা হাড় আছে? 1, 2, 3, মোট 3টি কশেরুকার চিত্র এখানে দেখানো হয়েছে। সম্পূর্ণ মেরুদণ্ড কিন্তু দেখায়নি, এটা জাস্ট বোঝানোর জন্য এইভাবে চিত্রটা করা হয়েছে। আচ্ছা, আসো তাহলে আমরা মেরু রজ্জুর গঠন এটা আমরা পড়লাম। এখন আসি আমরা মেরু রজ্জুর কার্যাবলী। এই মেরু রজ্জু আমাদের কি কাজ করে, কি 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 কাজে লাগে? মেরু রজ্জুর প্রধানত 2 ধরনের কাজ আছে। একটা হলো পরিবহনের কাজ, আরেকটা হলো তোমার প্রতিবর্ত ক্রিয়া। 2টা শব্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এইটাকে মুছে ফেলছি। আমি ওই শব্দ দুটো একটু লিখবো তোমাদের কাছে, কারণ এটা দরকার আছে। আচ্ছা, আমি ওদের মেরু রজ্জুর কাজ, একটা হলো পরিবহন আর এটা হলো প্রতিবর্ত ক্রিয়া। মেরু রজ্জুর কাজ, মেরু রজ্জুর কাজ। আচ্ছা, এই মেরু রজ্জুর কাজ হলো 2টি। এক হলো তোমার পরিবহন, 2 হলো তোমার প্রতিবর্ত ক্রিয়া। এখন এই দুটো জিনিস আমি তোমাদেরকে পড়ছি। দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো জিনিস আমি একটু পড়বো, তোমরা একটু দেখো। পরিবহন, মেরুরজ্জু মস্তিষ্ক এবং বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র রূপে কাজ করে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে এই মেরুরজ্জুটা কি করে? মস্তিষ্ক, মাথা এবং আমাদের এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে একটা যোগাযোগের একটা হিসেবে পরিবহনের কাজ করে থাকে। আচ্ছা, মস্তিষ্ক ব্যতীত শরীরের বিভিন্ন অংশ থেকে সংবেদীয় স্নায়ু প্রবাহ মেরুরজ্জুর ভিতর দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক আবার কি করে? এই বার্তাটাকে, এই সংবেদনটাকে বা আমরা যে বাইরে থেকে উদ্দীপক যেগুলো আসলো সেগুলো মস্তিষ্কে ধরানো, মস্তিষ্ক থেকে আবার কি হলো? এই মেরুস্নায়ুর মাধ্যমে সমস্ত দেহে চলে গেল, একদম প্রান্ত দেশ পর্যন্ত চলে গেল। তাহলে এটা কি করছে? সে তথ্য বা বার্তা এটা কি করছে? বহন করছে, পরিবহন করছে। এই জন্যই বলছে যে মেরু রজ্জু কি করে? পরিবহনের কাজ করে। আচ্ছা, 2 প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়াটা কাকে বলবো সেই জিনিসটা একটু আমি বলি। দেখো, পড়ি আমি।
মেরুরজ্জু কিছু কিছু সরল প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। বহির্জগতের কোনো উদ্দীপক ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের দেহের উপর ক্রিয়া করলে এবং তার ফলে স্নায়ু উদ্দীপিত হওয়ার জন্য যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেহে সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। এই যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। আমি এটুকু পড়া শেষ করে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। কোন উদ্দীপক গ্রাহক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে ওই উদ্দীপনা সংবেদীয় স্নায়ুর মাধ্যমে সম্মুখমূল দিয়ে মেরুরজ্জুতে প্রবেশ করে। এই উদ্দীপনা উপযোজক কোষগুলোর সাহায্যে গতিবায়ু স্নায়ুর মাধ্যমে পেশির সময় শক্তি যোগায়। ফলশ্রুতিতে পেশির পক্ষে প্রতিক্রিয়া করা সম্ভব হয়। এই প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে। মেরুরজ্জুতে যে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় তা খুবই সরল প্রকৃতির, যেমন পেশির সংকোচন, সম্প্রসারণ, বক্রকরণ, চোখের পলক ফেলা, হাঁচি দেয়া ইত্যাদি। আচ্ছা, এখন আমি প্রতিবর্ত ক্রিয়াটা কি এটা আমি তোমাদেরকে আমি পড়লাম, তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে, আমি জানি যে তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু আমি দেখো বলছি প্রতিবর্ত ক্রিয়াটা কি। এটা হলো আমাদের একটা স্বতঃস্ফূর্ত আচরণ। স্বতঃস্ফূর্ত যে প্রতিক্রিয়া, একটা প্রাণী যখন নাকি যে কোনো আচরণ, কিছু কিছু আচরণ আছে যেটা স্বতঃস্ফূর্ত। যেমন ধরো আমি এখন তাকিয়ে আছি, হঠাৎ করে যদি আমার চোখের মধ্যে অনেক বেশি পরিমাণে আলো পড়ে যায়, আমার চোখটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, জোরে হর্ন বেজে উঠলো, আমি একটা লাফ দিয়ে সেখান থেকে সরে যাব। অথবা আমি জানি না, কিন্তু পিছন দিয়ে আমার হয়তো একটা আগুনের একটা তাপ লাগছে, আমি চট করে সরে যাব। বা আমি হাত দিয়েছি, আমি জানি না যে এখানে হয়তো আগুন আছে, আমি সেখান থেকে যদি আগুন হাতের মধ্যে এসে লেগে যায়, আমি কি করে ঠাস করে হাতটাকে নিয়ে আসবো। তাহলে এই যে হাতটাকে যে আমি নিয়ে, এটা কিন্তু ইচ্ছাকৃত নয়, এটা কিন্তু অনিচ্ছাকৃত, স্বতঃস্ফূর্ত ভাবেই চলে আসে। তো এই যে আচরণগুলো, এইটাই হলো আমাদের কি স্বতঃস্ফূর্ত প্রতিবর্তী ক্রিয়া। তারপরে দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক সময় আমরা সবাই মিলে হাঁচি দিই না, এরকম দেই না, কিন্তু ইচ্ছা করে কি আসলে হাঁচি দেওয়া যায়? ইচ্ছা করে হাঁচি দেওয়া যায় না। তো এই যে হাঁচি দেওয়া বা এরকম করে হাই তুলি আমরা, হাঁচি দেয়া, হাই তোলা, এই সব আচরণ হলো আমাদের স্বতঃস্ফূর্ত প্রতিবর্তী ক্রিয়া। তো এই প্রতিবর্তী ক্রিয়াটাও কোথায় সংগঠিত হয়? এই মেরুরজ্জুর মধ্যে। তাহলে মেরুরজ্জুর কয়টি কাজ আমরা দেখতে পেলাম? দুটো কাজ দেখতে পেলাম। এক হলো তোমার, দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, মেরুরজ্জুর কাজ, দুটো কাজ দেখতে পেয়েছি আমরা। এক পরিবহনের কাজ, আর একটা হলো প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্রতিবর্ত ক্রিয়াটা কি এটা আমি বুঝিয়ে দিলাম, অনেকগুলো উদাহরণ দিলাম, প্র্যাকটিক্যালি বললাম। আর পরিবহনটা কি সেটাও আমি বললাম, যে কোনো আমাদের এই আশেপাশে থেকে, চতুর্পাশ থেকে বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন আমাদের কি হয়, মস্তিষ্কে আগে স্টোরেজ হয়। এখান থেকে সেই ক্রিয়াটা কি হয়, মেরুরজ্জুর মাধ্যমে, মেরু স্নায়ুর মাধ্যমে একদম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি করে চলে যায়। আবার কি করে ওখান থেকে আবার কিছু, যেমন আমি ধরো আমি পায়ে ব্যথা পেলাম, কিছুতে কামড় দিল, আমার এই যে আমি এটা বুঝতে পারলাম এটা কোথা থেকে, খুবই এত দ্রুত সংঘটিত হয় যেটা আমার মস্তিষ্কে আমাকে বার্তা মানে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তোকে এখানে কিছু কামড় দিয়েছে অথবা কিছু লেগেছে। এই যে ফিলিংস এইগুলা হলো কি করে, এই মেরুরজ্জু বা মেরু স্নায়ুর মাধ্যমে এই বিষয়গুলো সংঘটিত। সবচেয়ে বড় কথা, আজকে আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা যে চলাফেরা করছি, আমাদের যে ভারসাম্য রক্ষা, আমরা হাঁটছি, আমরা হাঁটতে গেলে কিন্তু পড়ে যায় না। তো এই যে ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করাটা, এই ভারসাম্য রক্ষা এই মেরুরজ্জুই করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে এই মেরুরজ্জুটাই তোমাদেরকে পড়ালাম, এবং তোমরা আগামী ক্লাসে আমাকে মেরুরজ্জুর গঠন ও কার্যাবলী, এই প্রশ্নের উত্তরটা তোমরা পড়ে নোট তৈরি করবে। আজকে আমি আমার হ্যান্ডস নোট দিব না, এই জন্য দিব না, গত ক্লাসে আমি দিয়েছি, বিগত ক্লাসগুলোতে দিয়েছি, আজকে আমি দেব না। আজকে তোমরা এই মেরুরজ্জুর গঠন ও কার্যাবলী এটা লিখবে, কাগজের মধ্যে লিখবে, লিখে আমাকে কমেন্টস বক্সে তোমরা নাম, রোল লিখে সেটা আমাকে দেবে, আমি তোমাদেরকে দেখে সেখানে মূল্যায়ন করবো আমি। ওকে, এটা হলো তোমাদের SW। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি পড়লাম, কেন্দ্রীয়, আবার একটু আমি বলে যাই, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আমরা দুই ভাগে ভাগ করেছে, মস্তিষ্ক ও মেরুরজ্জু। আমরা মেরুরজ্জু সম্পর্কে পড়লাম, তাই না? তাহলে এই মেরুরজ্জুর গঠন ও কার্যাবলী আজকে আমরা জানলাম।
মেরুরজ্জুর কাজ কি সেগুলো আমরা জানলাম। এই পর্যন্তই আজকে। আগামী ক্লাসে আমি তোমাদের অন্য কিছু নিয়ে আসব। তার আগে তোমরা এইটা পড়বে, পড়ে রাখবে।